আমাদের শরীরের পাম্প বলা হয় এই অঙ্গটিকে। অঙ্গটি সারা দেহে বিশুদ্ধ অক্সিজেন এবং পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়, যার কারণেই আমাদের দেহের কোষগুলো বেঁচে থাকে। আর তাই আমাদের সুস্থ থাকতে হার্টের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, বর্তমানে অধিকাংশ মানুষেরই নানাবিধ হার্টের রোগ বা হৃদরোগ দেখা দিচ্ছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগের হলো, শুধু বড়রাই নয়, হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অনেক শিশুই। একটি গবেষণায় উঠে এসেছে, প্রতি 1000 সদ্যজাত শিশুর প্রায় 8 জনের হার্টে জন্মগত ত্রুটি থাকতে পারে। এবং যেসব শিশু অপরিণত অবস্থায় অর্থাৎ স্বল্প ওজন বা গর্ভকালের 37 সপ্তাহের আগে জন্ম নেয়, তাদের মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায়। জন্মের পরপর যখন শিশুর হার্ট স্বাধীনভাবে কাজ করতে যায় কিংবা শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের বৃদ্ধি ঘটে, তখন এসব ত্রুটি সমস্যার সৃষ্টি করে এবং জটিলতাও বাড়ায়। তবে স্বস্তির খবর হলো, জন্মের 1 সপ্তাহ বয়সের মধ্যে প্রায় 40 থেকে 50% এবং 1 মাস বয়সের মধ্যে 50 থেকে 60% ক্ষেত্রে জন্মগত এই হৃদরোগ নির্ণয় করা সম্ভব। অন্যদিকে প্রতি 1000-এ মাত্র 2 থেকে 3 জন হার্টের জন্মগত অসুখ নিয়ে জন্মানো শিশুর 1 বছর বয়সের মধ্যেই হৃদরোগের লক্ষণ প্রকাশ পায়। তাই মা বাবার একটু সতর্কে শিশুদের হৃদরোগ সহজে নির্ণয় করা সম্ভব এবং সঠিক চিকিৎসায় শিশু বেড়ে উঠবে সুস্থতায়। দর্শক, স্বাগত বদ্যিবাড়িতে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো শিশুদের হৃদরোগ নিয়ে। শিশুদেরও কি হৃদরোগ হয়, কিংবা হলে কি ধরনের চিকিৎসা এবং এর জটিলতা নিয়ে কথা বলবো। আর এ নিয়ে কথা বলার জন্য বদ্যিবাড়িতে আজকে উপস্থিত হয়েছেন শিশু ও নবজাতক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন নাহার ফাতেমা। ম্যাম, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? জি, ভালো। আমরা আজকে নবজাতক এবং শিশুদের যেই হৃদরোগ নিয়ে কথা বলবো। শুরুতেই যদি জানতে চাই যে আমাদের যে ধারণা আছে যে বড়দের হৃদরোগ হয়, শিশুদেরও কি হৃদরোগ হয়? হ্যাঁ, আসলে বড়দের এবং ছোটদের যে হৃদরোগ, এর মধ্যে একটি ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে শিশুদের যে হৃদরোগ, এটা হচ্ছে তাদের হার্টের গঠন সংক্রান্ত। যখন মায়ের পেটের ভিতরে হার্টটা তৈরি হয়, এটা সাধারণত গর্ভধারণের 3য় সপ্তাহ থেকে হার্টের গঠনটা শুরু হয়ে যায়। এবং হার্ট প্রথমে একটা টিউবের মতো থাকে, একটা সোজা একটা টিউব। এই টিউবটা আস্তে আস্তে ব্যান্ড হয়, তারপরে এখানে 4টা ঘর তৈরি হয়, রক্তনালী তৈরি হয়। খুবই কমপ্লেক্স একটা প্রসেস, এবং এই প্রসেস যে কোনো সময় হ্যাম্পার হতে পারে। এবং সেখানে যে পার্টিশন তৈরি হওয়া, বিভিন্ন ঘর তৈরি হওয়া, তাদের যে রক্তনালী তৈরি হওয়া, এইগুলির মধ্যে তখন গন্ডগোল হয়ে যেতে পারে এবং দেখা যেতে পারে প্রত্যেকটা লেভেলেই কোনো না কোনো একটা রোগের তৈরি হয়ে যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট। কোন স্টেজে এই সমস্যাটা হচ্ছে। এখন এই সমস্যাগুলোর উপরে ডিপেন্ড করে এই স্ট্রাকচারাল প্রবলেমগুলি হার্টে হয়। কিন্তু বড় যারা, তাদের যে হার্টের রোগ, সেখানে তো তাদের স্ট্রাকচারাল কোনো প্রবলেম ছিল না, তাদের হার্টটা ভালোই ছিল জন্মগ্রহণের সময়, পরবর্তীতেও ওনারা ভালোই ছিলেন। বাট বিকজ অফ লাইফস্টাইল, কেউ হয়তো স্মোকিং করে, কেউ হয়তো চর্বিযুক্ত খাবার খেয়েছে, অথবা এক্সারসাইজ করে না। এই লাইফস্টাইলের কারণে কিন্তু পরবর্তীতে যে করোনারি আর্টারির ভিতরে যে কোলেস্টেরল বা চর্বি জমা হয়, সেটা থেকে যে রোগগুলি হয়, সেটাই বেশি আমরা দেখি যে বড়দের রোগ বা বড়দের হার্ট অ্যাটাক। শিশুদের হয় না। শিশুদের ক্ষেত্রে কি কি ধরনের হার্টের রোগ হয়? শিশুদের রোগগুলি হচ্ছে স্ট্রাকচারাল, মানে তাদের হার্টের মধ্যে ছিদ্র হতে পারে। যেমন হার্ট তো আমি বললাম প্রথমে একটা টিউব ছিল, কিন্তু তারপরে এই টিউব ব্যান্ড হয়ে যে উপরে 2টা ঘর তৈরি হবে, নিচে 2টা ঘর তৈরি হবে। হার্টটাকে আমরা সংক্ষেপে যদি ভালো মতো বুঝতে চাই, তাহলে একটা 3তলা বাড়ির সঙ্গে তুলনা করতে পারি। আচ্ছা, এটার প্রথম তলায় আছে 2টা ঘর, যেটাকে বলি আমরা অলিন্দ, ডান এবং বাম। দ্বিতীয় তলাতে 2টা ঘর, যেটাকে আমরা বলি নিলয়, ডান এবং বাম। আর তৃতীয় তলাতে থাকে হচ্ছে রক্তনালী, ডান এবং বামে 2টা রক্তনালী। একটা হচ্ছে ফুসফুসের রক্তনালী, যেটা দূষিত রক্ত নেয়, আর শরীরের রক্তনালী, যেটা বিশুদ্ধ রক্ত নেয়। তো এই যে পেয়ার সিস্টেম, এই পেয়ার সিস্টেমের মাঝখানে যে পার্টিশন, এইটাতে যখন কোনো গ্যাপ থাকে, তখন আমরা বলি এগুলোকে হার্টের ছিদ্র। যেমন এইচডিবি, এইচডিপিডিএ, এগুলি হচ্ছে হার্টের সহজ রোগ। এগুলির চিকিৎসা করা মোটামুটি সহজ, এবং
বিনা অপারেশনে এগুলি সবগুলোরই চিকিৎসা করা যায়। আচ্ছা, আমরা যেভাবে করি হার্টের মধ্যে পাইপ ঢুকিয়ে জি, সেইভাবে চিকিৎসা করা যায় অনেকগুলির। এর ছাড়া আছে যে হার্টের যে ভাল্বগুলি আছে, যেমন হার্টের এই যে বললাম একতলা, দুইতলা এবং তিনতলা, প্রত্যেকটার মাঝখানে একটা দরজা আছে, এই দরজাটাকে বলা হয় ভাল্ব। তাহলে একতলা থেকে দোতলায় যাওয়ার যে ভাল্বটা, সেই ভাল্বটা কিন্তু দুই পাশে দুইটা, এগুলি চিকন হয়ে যেতে পারে, এগুলি ঢিলা হয়ে যেতে পারে, তাহলে এটা এক রকমের রোগ। আবার তিনতলা থেকে চারতলায় যাওয়া যে রক্তনালীতে, মানে দুইতলা থেকে তিনতলায় যাওয়ার জি, নিলয় থেকে রক্তনালী, সেই ভাল্বগুলোকে আমরা বলি পালমোনারি ভাল্ব এবং এওর্টিক ভাল্ব। এই ভাল্বগুলি কারো কারো এমনও হতে পারে যে অ্যাবসেন্ট, একদম নাই, আবার কারো কারো খুবই চিকন, আবার কারো কারো খুবই ঢিলা। জি। তো এই যে ভাল্ব, এই ভাল্বগুলোতে তিন রকমের রোগ হতে পারে, অ্যাবসেন্ট থাকতে পারে, চিকন থাকতে পারে, ঢিলা ঢিলে থাকতে হতে পারে। পারে। তাহলে মোট চারটা ভাল্ব আছে হার্টের, একতলা থেকে দুইতলা, দুই পাশে দুইটা, এবং আর দুতলা থেকে তিনতলা, দুই পাশে দুইটা, মোট চারটা ভাল্ব। জি, তাহলে চারটা ভালভে তিন রকমের রোগ হতে পারে। জি। এই তিন রকমের মিলে 12 ধরনের রোগ কিন্তু শুধু ভালভের মধ্যেই হতে পারে। আর তারপরে তো ছিদ্র টিদ্রগুলি হতেই পারে। এগুলি হচ্ছে এই ভালভ এবং ছিদ্র, এই সমস্তকে আমরা সহজ রোগ বলে ধরে নেই হার্টের মধ্যে। শিশুদের জন্য এটার জটিলতাটা আসলে কতটুকু? এগুলি তেমন একটা, এগুলি জটিল, এগুলি চিকিৎসা না করলেও মারা যাবে বা এগুলি থেকে অনেক কমপ্লিকেশন হবে। বাট যদি টাইম মতো এই রোগগুলি ডায়াগনোসিস করা যায়, তাহলে এগুলিকে আমরা বলি যে এগুলি সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং এগুলির চিকিৎসা করাটা যে ফেসিলিটিস আমাদের দেশেও আছে, এবং এইগুলিতে আমরা 100% স্বনির্ভর বলা যায়, যে টাইমলি ডায়াগনোসিস হলে এগুলির কাজ আমরা করতে পারি। বাট আরেকটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। এইগুলির মধ্যে এরকম একটা হবে না যে একটা ছিদ্র বা একটা ভালভের রোগ, এরা হবে কম্বিনেশন অফ 3-4 ডিজিজ অ্যাট দ্য সেম টাইম। দেখা যাচ্ছে তার ছিদ্রও আছে, তার ভালভের রোগও আছে, অথবা তার এই যে ডান এবং বামের মধ্যে যে রিলেশনশিপ, যে ডানের মধ্যে থাকবে হলো কালো রক্ত, বামের মধ্যে লাল রক্ত, এরকম না হয় দেখা যাচ্ছে ডান বাম জায়গা বদল করে ফেলছে, অথবা ডানের সঙ্গে বামের কোনো সম্পর্কই নাই, একেবারে পুরো আলাদা, অথবা যে কোনো একটা ঘর নিয়ে জন্মগ্রহণ করেছে, ডান অথবা বাম, অন্যটা নাই, অথবা হতে পারে পালমোনারি আর্টারি পুরাটাই নাই, অথবা হতে পারে যে এওটা, যেটা শরীরের মেইন রক্তনালী, এটা অনেকটুকু পর্যন্ত পুরাটাই নাই, তারপরে থেকে আবার আছে, অথবা কোনো জায়গায় গিয়ে খুবই সরু হয়ে গেছে, যেটাকে আমরা বলি কোয়ার্টেশন। তো এই ধরনের যে কম্বিনেশনগুলি, যেটাতে দূষিত রক্ত তার নিজস্ব চলাচলের রাস্তা খুঁজে পাবে না, বিশুদ্ধ রক্ত তার নিজস্ব চলাচলের রাস্তা খুঁজে পাবে না, এবং দূষিত রক্তটা বিশুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে যাওয়া, এটা তার অত্যন্ত জরুরি। সেই ফুসফুসে যে ক্রসিংটা হয়, একটা বিশুদ্ধ দূষিত রক্ত যখনই ফুসফুসে যাবে, ক্রস করবে, তখনই কিন্তু সে ফুসফুসের একটা ছাঁকনির মাঝখান দিয়ে অতিক্রম করবে, করে এটা আবার হার্টে ফেরত আসবে। এই যে ক্রসিং, এই ক্রসিংটাকে আমরা বলি ফিগার অফ 8, বা মানে ইংরেজিতে বা বাংলায় যে 4 আছে, এই 4-এর মতো সার্কুলেশন, মানে একদিক থেকে ফুসফুসে যাচ্ছে, ঘুরছে, ঘুরে আরেক দিক দিয়ে হার্টে ফেরত আসছে, মানে এইভাবে হবে আর কি জিনিসটা। তো এই যে ফিগার অফ 8 সার্কুলেশন, এটা কিন্তু অনেক ডিজিজে এটা থাকে না, এগুলি খুবই কমপ্লেক্স। দেখা যাচ্ছে দূষিত রক্ত বিশুদ্ধ হওয়ারই সুযোগ পাচ্ছে না, দূষিত অবস্থাতেই সে শরীরে চলে যাচ্ছে। এই রোগগুলিকে বলা হয় ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। আবার দেখা যাচ্ছে ওটা না হলো অন্যান্য সমস্যা, যেমন সে প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় যে নামার রাস্তা, এটা বন্ধ হয়ে গেছে। এখন যদি বন্ধ থাকে, তাহলে তো দূষিত রক্ত তার জায়গা, তার যে ডেস্টিনেশন ফুসফুস, এটাতে সে যেতে পারবে না। তো এইগুলি হচ্ছে ট্রাইকাসপিড এট্রেসিয়া বা পালমোনারি এট্রেসিয়া, এই ধরনের রোগ। আবার যদি বাম পাশে আমরা চিন্তা করি যে সেই দিকের ভাল্ব, মাইট্রাল ভাল্ব যেটা, বা প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় যাওয়ার রাস্তা, সেটা বন্ধ, অথবা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাওয়ার বন্ধ, তাহলে এগুলিকে বলে মাইট্রাল এট্রেসিয়া, এওর্টিক এট্রেসিয়া। এগুলি খুবই জটিল রোগ, এগুলিতে মানুষ মারা যায় যদি না অল্টারনেটিভ কোনো উপায়, বেঁচে থাকার কোনো উপায় না থাকে। জি, শুরুতেই বলছিলেন যে জন্মগত ত্রুটির কথা, যে শিশুদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। জন্মগত আসলে কি ধরনের ত্রুটি থাকে? আসলে জন্মগত ত্রুটি আমরা ইংরেজিতে বলি বার্থ ডিফেক্ট। হ্যাঁ, বার্থ ডিফেক্ট একটা বিরাট একটা বিষয়। এটা মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত মানুষের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেইগুলির মধ্যে কিন্তু ডিফেক্ট থাকতে পারে। আমরা যখন একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করে, আমরা মনে করি এটা তো একটা খুবই স্বাভাবিক জিনিস, কিন্তু এটা কিন্তু মোটেও স্বাভাবিক না। এই যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে মায়ের পেটের ভিতরে তৈরি হওয়া,
এবং তারপরে জন্মগ্রহণ করে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে সে যখন থাকে পানির ভিতরে, তখন কিন্তু সে মাছের মতো থাকে। তাহলে একটা মানুষ যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন তার লাইফটা হচ্ছে মাছের মতো, কারণ সে পানিতে ডুবে থাকে। তারপরে সে যে জন্ম হলো, তারপরে যে সে বাতাসের মধ্যে একটা মিডিয়ার মধ্যে আসলো, তার যে ফুসফুস পানি ভর্তি ছিল, বের হওয়ার পরে সেটার মধ্যে বাতাস যে ভরলো অটোমেটিক্যালি, বা এটা আল্লাহর একটা ইচ্ছা, আমাদের স্রষ্টার ইচ্ছা, সেটা কিন্তু সবার নাও হতে পারে। এটা কিন্তু এরকম না যে হ্যাঁ বাচ্চার জন্মগ্রহণ করা এটা খুবই সহজ একটা পদ্ধতি। এই যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়া এবং তারপরে সেই পানি থেকে বের হয়ে বাতাসে আসা এবং নর্মালভাবে শ্বাস প্রশ্বাস শুরু করা। বাচ্চা তো মায়ের পেটে শ্বাস নেয় না, তার ফুসফুস পানি ভর্তি থাকে, যখন বের হলো তারপরে বাতাস ঢোকার পরে শ্বাস প্রশ্বাস শুরু করা, এটা কিন্তু খুব বিরাট চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এই প্রতিটি পদে পদে কিন্তু যে কোনো ধরনের অস্বাভাবিকতা হতে পারে। চোখ না থাকতে পারে, একটা বাচ্চার মাথা না থাকতে পারে। আমরা অনেক বাচ্চা জন্মগ্রহণ করছে দেখছি তার পুরো মাথাই নাই। হ্যাঁ, কারো দেখা যাচ্ছে চোখ নাই, কারো দেখা যাচ্ছে নাক বন্ধ, কারো দেখা যাচ্ছে ঠোঁট কাটা, কারো দেখা যাচ্ছে আঙ্গুল ঠিক মতো নাই, কারো দেখা যাচ্ছে বুকের ভিতর থেকে হাড়টা বের হয়ে চলে আসছে, সেটাকে বলে একটোপিয়া কর্ডিস। তারপরে দেখা যাচ্ছে পেটের নাড়িভুড়ি, সেইগুলো দেখা যাচ্ছে এক্সোমফেলাস বলে, এগুলি বাইরে আছে। অথবা তাদের কারো কিডনি নাই, কারো হয়তো দেখা যাচ্ছে লিভার নাই। সুতরাং প্রত্যেকটা এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে জায়গায় আছে কিনা, এইগুলি কিন্তু এটা আমি বলবো যে উপরওয়ালার একটা বিরাট একটা মেহেরবানি ছাড়া একটা সুস্থ বাচ্চা জন্ম হওয়া খুবই একটা কঠিন কাজ এটা। এবং এই জন্য এই বাচ্চা যখন মানুষের যে যখন তারা কনসিভ করে সেই মুহূর্ত থেকে শুরু করে বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাদেরকে রিয়েলি একটা মানে ভালো একটা লাইফস্টাইল তাদেরকে লিড করতে হবে। সেটা নিয়ে ম্যাডাম আমরা একদম শেষের দিকে কথা বলবো। এখন যদি জানতে চাই, এই যে একটা বাচ্চা একদম সুস্থভাবে জন্ম নিল এবং জন্ম হওয়ার পরে কিন্তু স্বভাবতই সবাই সাধারণভাবে ওভাবে কিন্তু কেউ বুঝতে পারে না, কখন আসলে বুঝতে পারবে যে তার বাচ্চা হার্টের কোনো সমস্যা নিয়ে জন্ম নিয়েছে? আসলে বাচ্চা একটা সুস্থ জন্মগ্রহণ করার পরে চেহারা সুন্দর, দেখতে ভালো, এটা কিন্তু আসল ভালো না। সুতরাং এটা হচ্ছে যে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি বাচ্চা জন্মগ্রহণের পরে তাদের যারা ডাক্তাররা অ্যাটেন্ড করেন তাদের উচিত হচ্ছে তাদেরকে আমরা বলি হেড টু টো এক্সামিনেশন। হ্যাঁ, হেড টু টো এক্সামিনেশন করতে হবে। অনেক কিছু কিন্তু চোখে পড়বে না, কিন্তু আমি যদি ভালো মতো পরীক্ষা করি তাহলে দেখা যাবে। যেমন কিছু বাচ্চা আমরা পাই তাদের নাকের ভিতরের কানাটা বন্ধ, এটাকে বলে কর্নিয়াল অ্যাট্রেসিয়া। এটা কিন্তু বিরাট একটা সিরিয়াস ইলনেস। দেখা যাচ্ছে বাচ্চার তো সামনের দিকে নাকটা সুন্দর, বোঝা যায় না যে ভিতরে তার নাকটা বন্ধ, তো ওটা থেকে কিন্তু একেবারে ডেথ রিস্কও আছে। তো আমরা করি কি হেড টু টো এক্সামিনেশনে আমরা নাকের ভিতরে একটা জিনিস ঢুকায় দেখি যে নাকে কানা আছে কিনা। ঠিক সেরকম পায়খানার রাস্তা কিন্তু থাকে না অনেক বাচ্চার, এটাকে বলে অ্যানাল অ্যাট্রেসিয়া। এখন আপনি কিভাবে বুঝবেন এটা নাই? তাহলে আমরা তখন যদি হেড টু টো এক্সামিন করার সময় অ্যানাসটা এক্সামিন করি, আমরা চেক করে দেখি এটা পারফোরেটেড কিনা। তো আল্লাহ তো মানুষকে অনেকগুলো ছিদ্র দিয়ে দিয়েছে বডির মধ্যে, এই ছিদ্রগুলো কিন্তু জন্মের সময় অনেকগুলি বন্ধ থাকতে পারে, আবার অনেকগুলি কাটা থাকতে পারে। তো সেগুলি যে হেড টু টো এক্সামিনেশনে কিছু ধরা পড়বে। আর হার্টের রোগটা আমরা যদি স্টেথো দিয়ে হার্টে অসকালটেট করি তখন আমরা ধরতে পারবো। তারপরে বিভিন্ন পালপেশনের মাধ্যমে হাত দিয়ে আমরা যখন ধরে ধরে যাই, যেমন কিডনি অনেকের থাকে হর্ষ কিডনি বলে একটা আছে, অনেক বড় কিডনি থাকে, সেটা হাতে পালপেট করলে লাগে। আবার অনেকের দেখা যাচ্ছে যে তাদের যে সেক্স অর্গ্যানসগুলো সেগুলো তাদের অ্যাবনর্মাল থাকে, সেগুলোও আমরা এক্সামিন করে হেড টু টো এক্সামিন করার সময় পাই। আর যদি কোনোটা হয়তো যে সন্দেহ লাগে যে পাওয়া যাচ্ছে না, সেগুলো তো আমরা তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলি আমরা পাই। ম্যাম আমরা তো রোগের কথা বলছি, কিন্তু রোগ হওয়ার আগে, যেমন একটু আগে আপনি বলছিলেন যে একদম গর্ভধারণের শুরু থেকে যে যত্নের বিষয়টা বলছিলেন, সেটা আসলে কেমন যত্ন হবে যে হার্টের রোগ এড়ানোর জন্য? আসলে আপনি প্রথমেই একটা ব্রড টার্ম বলেছিলেন যে জন্মগত ত্রুটি, এটা কিন্তু শুধু হার্টের ত্রুটি না, আমি আগেই বলেছি যে বার্থ ডিফেক্টসে অনেক কিছু ইনক্লুড করে হার্টের ত্রুটি সহ। তো মানুষের শরীরে যত ত্রুটি হয় জন্মগত, তার মধ্যে হার্ট এবং ব্রেন এই দুইটি হচ্ছে সবচেয়ে বেশি হয়, এই দুইটা অঙ্গের মধ্যে ত্রুটি সবচেয়ে বেশি হয়। তো এখন ধরেন আজকালকার যুগে মানুষের তো 7-8 জন ভাই বোন থাকে না, মাত্র 1-2 বাচ্চাই মানুষ হয়তো নিতে পারে। এখন এই যে 1-2 বাচ্চা মানুষের হবে,
সেই প্রেগনেন্সিগুলি যাতে কোয়ালিটি প্রেগনেন্সি হয়, সেই বাচ্চাগুলো যাতে কোনো ধরনের রোগ না থাকে, তারা যেন সব দিক থেকে একদম একটা সুস্থ বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করতে পারে, সেই জন্য কিন্তু আমাদের কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি দরকার। সেটা হচ্ছে যে আমরা দেখি ডাউন সিনড্রোম আমাদের সমাজে অনেক বাচ্চা ডাউন সিনড্রোম অনেক বেড়ে গেছে এবং ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। তারপরে হচ্ছে যে ডায়াবেটিক মাদার আমাদের এখন এত বেশি, ডায়াবেটিক মাদারদের বাচ্চাদের কিন্তু অনেক ধরনের জন্মগত ত্রুটি, হার্টের ত্রুটি হয়। তারপরে হরমোন নিচ্ছে অনেক মারা, হরমোনাল সমস্যা। এবং দেখা যাচ্ছে যে এখন ইনফার্টিলিটি একটা বড় সমস্যা, অনেক মানুষেরই সন্তান হয় না, তখন তারা এর জন্য অনেক হরমোন জাতীয় ট্রিটমেন্ট গ্রহণ করে তারপরে তাদের বাচ্চা হয়। অথবা দেখা যায় যে আর্টিফিশিয়াল যে পদ্ধতি সেইভাবেও অনেকের বাচ্চা আইভিএফ হয়। তো এই ধরনের যে কোনো জিনিস ন্যাচারালের বাইরে আপনি যখন যাবেন, নেচারের বাইরে অন্যভাবে আপনি যখন কোনো একটা কাজ অ্যাচিভ করবেন, তখন সেটার মধ্যে কিন্তু অস্বাভাবিকতার একটা আশঙ্কা থেকে যায়। তো এই জন্য এই সমস্ত বাচ্চাগুলা প্রথম থেকেই, এমনকি নর্মাল প্রেগনেন্সিতেও প্রথম থেকেই কিন্তু স্ক্রিনিং শুরু করে দিতে হবে। যেমন 11-12 সপ্তাহে কিন্তু আলট্রাসোনোগ্রাম করে একটা নিউক্লিয়ার থিকনেস আছে, ওইটা মাপলে দেখা যায় যে কারো কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। অনেক ধরনের ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্টগুলি করলে কিন্তু সব ধরনের অ্যানোমেলিসগুলা বোঝা যায়, এমনকি কারো থাইরয়েডের প্রবলেম আছে কিনা। তারপরে আমরা জানি থ্যালাসেমিয়া নামে একটা রোগ আছে, জন্মগত যে রক্তশূন্যতা এবং ক্রোমোজোমাল এটা, তো এটাও কিন্তু ধরা যায়। সুতরাং বেশিরভাগ মেজর ডিফেক্ট এগুলি কিন্তু 11-12 সপ্তাহর প্রেগনেন্সি থেকে শুরু করে এগুলি দেখা যায়। আর অ্যানোমেলি স্ক্যান নামে একটা আলট্রাসোনোগ্রাম স্ক্যান করা হয়, প্রত্যেকটা অর্গান স্টাডি করা হয়, সেটাতেও কিন্তু হার্ট সহ প্রত্যেকটা জিনিসই ধরা যায়। এবং এইগুলিকে এমন টাইমে করতে হবে যখন আমরা এটা করে এটাতে যদি কোনো খারাপ রিপোর্ট পাই, তাহলে আমরা মা বাবাকে একটা অপশন দিতে পারি যে হ্যাঁ, আপনি চাইলে এই প্রেগনেন্সিটা অ্যাকসেপ্ট করতে পারেন, আর আপনি যদি না চান তাহলে নাও অ্যাকসেপ্ট করতে পারেন। তখন আমরা তাদেরকে এটার ভালো মন্দ সম্পর্কে কাউন্সেলিং করব, যে যদি একটা অসুস্থ বাচ্চা হয় সেক্ষেত্রে ক্রিটিক্যাল ডিজিজগুলিতে কি কি সমস্যা হতে পারে, সেটা আমরা তাদেরকে বুঝিয়ে বলবো। কিন্তু অনেক রোগ আছে যেগুলো সিম্পল, এটা তো ভালো হয়ে যাবে, সুতরাং আর অথবা এটার চিকিৎসা অ্যাভেলেবল আছে। সেক্ষেত্রে গর্ভধারণের সময় হচ্ছে সচেতনতা, সেটা হচ্ছে টাইম মতো ট্রিটমেন্ট করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি ম্যাডাম, যে আমাদের দেশে চিকিৎসার অপ্রতুলতা একদম অস্বীকার করা যাবে না। তারপর শিশু কার্ডিওলজিস্টের সংখ্যাটাও আমরা আসলে জানি। সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ কখন চিকিৎসকের কাছে যাবেন এবং কি পদক্ষেপ নেবেন তারা? সাধারণ মানুষরা কিছু কিছু জিনিস নিজে বুঝতে পারবেন, যেটা ডাক্তারদের কাছে না গেলেও তারা যদি দেখেন যে তাদের বাচ্চা নীল হয়ে যাচ্ছে, খুব টায়ার্ড হয়ে যায়, অল্পতেই হাঁপায় যায়, অথবা হঠাৎ করে নীল হয়ে অজ্ঞানের ভাব করছে, অথবা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অথবা ওজন মোটেও বাড়ছে না, অথবা ঘন ঘন নিউমোনিয়া হচ্ছে, শ্বাসনালীর প্রদাহ হচ্ছে, তাহলে তাদের বুঝতে হবে যে এই বাচ্চাটির হার্টের মধ্যে রোগ থাকতে পারে। এবং আপনি শুনলে খুশি হবেন, আমার কাছে এখন গ্রামের থেকেও অনেক মা বাবা বাচ্চা নিয়ে আসে নিজেই, বলে যে আমাদের মনে হচ্ছে তার হার্টের রোগ থাকতে পারে। তো তাছাড়া তারা এখন টিভি প্রোগ্রাম দেখে বা আমাদের অনেক জনসচেতনতামূলক আমাদের যে ভিডিও মাঝে মাঝে আমাদের বিভিন্ন চ্যানেল থেকে এগুলি তারা দেখে, তো তারা দেখে কিন্তু নিজেরাই এখন আমি বলবো যে অনেক সচেতন হয়ে উঠছে এবং তারা নিজেরাই। তাহলে এটা হচ্ছে মা বাবার দিক থেকে। এখন মা বাবা তো চিনে না যে পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে যাবে, তারা হয়তো যাবে হলো শিশু রোগ বিশেষজ্ঞ। তখন তাদেরকে কিছু প্রাইমারি ইনভেস্টিগেশন নিজেই করবেন, করে তিনি আরও বেশি শিওর হবেন যে এটাই কিনা, তারপরে তিনি হয়তো আমাদের কাছে রেফার করবেন। তাহলে প্রাথমিক ফিজিশিয়ান হচ্ছে শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ, তারাই ডিসাইড করবেন তখন যে কার কাছে পাঠাবেন। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের প্রোগ্রাম আজকে যারা দেখছেন আপনার দর্শকরা, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন যাতে শিশুদের হৃদরোগ থেকে বাঁচা যায়, তাদের জন্য কি পরামর্শ দিবেন? এই যে আমি আপনাকে বললাম, আমার পরামর্শ হলো একটাই, যে রোগ হয়ে গেলে এর চিকিৎসা তো করতেই হয়, এটা উপরে পড়ে যায়, তখন আর কিছু করার থাকে না। বাট রোগ যাতে না হয় আমরা সবাই মিলে সেই কাজটি করি, যে রোগ হলে তো ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু আপনি নিজেই চেষ্টা করলে পারবেন এই ব্যবস্থা নিতে যে আপনার সন্তানের যাতে রোগ না হয়। কিভাবে? সেই আর্লি প্রেগন্যান্সি থেকে আপনাকে সব ধরনের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্য দিয়ে যেতে হবে, দেখতে হবে বাচ্চার কোনো রোগ আছে কিনা, আর প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস যাতে করা যায় সেই ব্যবস্থা নিতে হবে।
দরকার হলে স্ক্রিনিংয়ের জন্য আর্লি ইকোকার্ডিওগ্রাফি আমরা বলি যে কিছু কিছু বাচ্চার আগেই করে ফেলতে হবে, যেমন ডাউন সিনড্রোমের বাচ্চা বা যাদের অন্য ভাই বোনের হার্টের রোগ আছে, তারা যদি আগে এসে আমাদেরকে দেখায় তাহলে আর্লি ডায়াগনোসিসও কিন্তু একটা মেইন স্টেজে ভালো হওয়ার পথে। দেরি হয়ে গেলে কিন্তু আর ভালো করা যায় না। তো এটাই আমার দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে বদ্যিবাড়িতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং সময় টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, প্রিয় দর্শক, আজকে বদ্যিবাড়িতে আমরা কথা বলেছি শিশুদের হার্টের নানা জটিল রোগ নিয়ে এবং করণীয় নিয়ে। আগামীতে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।